আজকের এ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইতিহাসের এমন একটা চমকপ্রদ অধ্যায় নিয়ে যা আক্ষরিক অর্থেই একটা বিশাল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। আমরা ডুব দেব ওমর বিন খাত্তাবের নেতৃত্বাধীন সেই বিখ্যাত মিশর অভিযানে। তবে শুধু যুদ্ধ নয়, আমরা মূলত ফোকাস করব তার অসাধারণ কৌশলগত সিদ্ধান্ত আর প্রশাসনিক মাস্টার ক্লাসের উপর। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? কিভাবে চরম সতর্ক একজন নেতা ৬০০ বছরের পুরনো আর প্রায় অভেদ্য একটা রোমান দুর্গ জয় করে ফেললেন? আসলে একদিকে ভয়াবহ সব বিপর্যয় আর অন্যদিকে একটা নতুন সাম্রাজ্যের সাহসী বিস্তারের যে তীব্র মানসিক দ্বন্দ্ব, এই দুটোর ব্যালেন্সটাই হলো এই অভাবনীয় বিজয়ের আসল রহস্য। তো আজকের এই পুরো জার্নিটাকে আমরা মূলত ৫টা ধাপে ভাগ করে নিয়েছি। ১. সতর্কতা ও সাহসী পদক্ষেপ। ২. রাজধানীর যুদ্ধকৌশল। ৩. আলেকজান্ড্রিয়া ও রোমানদের পতন। ৪. প্রথা ও রসদ সরবরাহের সীমাবদ্ধতা। এবং সবশেষে ৫. ন্যায় বিচার এবং সম্পূর্ণ জবাবদিহিতা। এই ধাপগুলো পার হওয়ার সময়ে আমরা বুঝতে পারব সামরিক বাধাগুলো আসলে কিভাবে লিডারশিপের একটা বড় পরীক্ষা ছিল। আচ্ছা, চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক, সতর্কতা এবং সাহসী উদ্যোগ। মজার ব্যাপার হলো, এই অভিযানের প্রথম বড় চ্যালেঞ্জটা কিন্তু যুদ্ধক্ষেত্রে শুরু হয়নি, শুরু হয়েছিল বহু দূরে। অভিযানের ঠিক আগেই এক ভয়াবহ প্লেগ মহামারীতে ২৫,০০০ সৈন্য মারা যায়। হ্যাঁ, ২৫,০০০। এর মধ্যে অনেক বাঘা বাঘা সেনাপতিও ছিলেন। এই বিশাল ট্র্যাজেডির একটা গভীর প্রভাব কিন্তু এই অভিযানের শুরুতেই একদম চেপে বসেছিল। আর ঠিক এখানেই তৈরি হয় এক দারুণ লিডারশিপ ডিবেট। একদিকে খলিফা ওমর, যিনি একেবারেই যৌক্তিক কারণে সতর্ক। মহামারীর ধাক্কা তো ছিলই, তার ওপর ভয় ছিল পেছন থেকে পার্সিয়ানদের অতর্কিত হামলার। কিন্তু অন্যদিকে তার কমান্ডার আমর বিন আস নিচ্ছেন দারুণ সব ক্যালকুলেটেড রিস্ক। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন নামকরা ব্যবসায়ী, আর সেই সুবাদেই মিশরের কোথায় কি ভৌগোলিক বা প্রতিরক্ষামূলক দুর্বলতা আছে তা তার একেবারে নখ দর্পণে ছিল। এই জায়গাটা একটু খেয়াল করলেই বোঝা যাবে, সেনাপতি আমর বিন আস এখানে রীতিমতো একটা মাস্টার স্ট্রোক খেলেছেন। খলিফা ওমর শর্ত দিয়েছিলেন মিশরে ঢোকার আগে চিঠি হাতে পেলে ফিরে আসতে হবে। তো আমর বিন আস কি করলেন? তিনি খুব কৌশলে বার্তাবাহককে বিশ্রাম দিয়ে আগে বর্ডার ক্রস করলেন, আর ঠিক তারপরেই চিঠিটা খুললেন। মানে টেকনিক্যালি তিনি খলিফার শর্তও ভাঙলেন না, আবার নিজের অভিযানটাও লিগালি চালিয়ে গেলেন। ব্রিলিয়েন্ট, তাই না? এরপর আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, রাজধানীতে রণকৌশল। এবার একটু সরাসরি গ্রাউন্ড রিয়ালিটিতে চোখ রাখা যাক। মুসলমানদের মাত্র ৪,০০০ সৈন্যের একটা ছোট্ট বাহিনী এসে দাঁড়ায় কায়রোর সামনে। কায়রো মানে ৬০০ বছরের পুরনো রোমানদের নিয়ন্ত্রিত এক দুর্ভেদ্য রাজধানী। ভাবা যায়? তো পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে টানা ৭ মাস, হ্যাঁ ৭টা মাস ধরে অবরোধ চলল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। একদম ডেডলক যাকে বলে। এত কম সৈন্য নিয়ে এত বড় দুর্গ জয় করা বলতে গেলে আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। অবশেষে এই অচলাবস্থা ভাঙতে খলিফা ওমর তার অন্যতম বিশ্বস্ত সেনাপতি জুবায়ের বিন আওয়ামের নেতৃত্বে ১২,০০০ সৈন্যের বিশাল এক ব্যাকআপ ফোর্স সেখানে পাঠান। আর এই ফোর্স আসার পরে গেম পুরো চেঞ্জ হয়ে যায়। বিখ্যাত সেনাপতি খালেদ বিন ওয়ালেদ একটা দারুণ স্ট্র্যাটেজি কাজে লাগান। প্রথমে পিছু হটার ভান করে রোমানদের দুর্গ থেকে বের করে আনা হলো, আর তখনই লুকিয়ে থাকা আরেকটা বাহিনী পেছন থেকে করে বসল অ্যাটাক। এর মধ্যে জুবায়ের বিন আওয়াম রাতের অন্ধকারে অবিশ্বাস্য সাহসের সাথে দুর্গের দেয়াল বেয়ে উঠে মূল দরজা খুলে দিলেন। মানে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আর ফিজিক্যাল সাহসিকতার এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর কি হতে পারে। এরপর আমাদের তৃতীয় পর্ব, আলেকজান্ড্রিয়া এবং রোমানদের পতন। কায়রোর পতনের পর ওখানকার স্থানীয় গভর্নর সোজা পালিয়ে গেলেন আলেকজান্ড্রিয়ায়, আর এটাই ছিল এই পুরো ক্যাম্পেইনের সবচেয়ে বড় আর কঠিন ভৌগোলিক বাধা। কিন্তু আলেকজান্ড্রিয়ায় চূড়ান্ত আক্রমণের ঠিক আগে একটা অদ্ভুত সুন্দর ঘটনা ঘটে। সেনাপতি আমর বিন আসের তাঁবু যখন গোটানো হচ্ছিল, দেখা গেল সেখানে একটা পায়রা বাসা বেঁধেছে। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন তাঁবুটা যেন ওভাবেই রেখে দেওয়া হয়। একটা ছোট্ট পায়রার জন্য এত বড় একজন সেনাপতির এই মায়া! আর অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? ওই ছোট্ট তাঁবুর জায়গাটাই পরবর্তীতে আধুনিক মিশরের রাজধানী কায়রোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, যাকে আমরা ইতিহাসে ফুস্তাত নামে চিনি। যাই হোক,
আলেকজান্ড্রিয়ায় পৌঁছানোর পর আবারও শুরু হলো 6 মাসের লম্বা অবরোধ, কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক বিশাল জিওপলিটিক্যাল ভূমিকম্প। পরাক্রমশালী রোমান সম্রাট হেরাক্লিয়াসের মৃত্যু হল, আর পুরো সাম্রাজ্য জড়িয়ে পড়ল এক নোংরা গৃহযুদ্ধে। সিংহাসনে বসানো হলো মাত্র 11 বছরের এক বাচ্চাকে। এই জায়গাটাতে একটা মারাত্মক কন্ট্রাস্ট চোখে পড়ে। একদিকে বিশাল রোমান সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, চারিদিকে গুপ্ত হত্যা আর ক্ষমতার লোভ। আর ঠিক সেই মুহূর্তে খলিফা উমর তার সৈন্যদের চাঙ্গা করতে পাঠালেন এমন এক অনুপ্রেরণামূলক চিঠি, যা পুরো বাহিনীর মোরাল একদম বদলে দিল। তিনি জানতেন শত্রুর এই দুর্বলতার মুহূর্তটাই আসল সুযোগ। ওই চিঠির জাদুতরি এমনভাবেই কাজ করেছিল যে সৈন্যদের এক বিধ্বংসী হামলায় অবশেষে আলেকজান্ড্রিয়ার পতন নিশ্চিত হয়। এবার আসা যাক 4 নম্বর পর্বে, প্রথা এবং লজিস্টিক সীমাবদ্ধতা। যুদ্ধ তো জেতা হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হলো এরপর। এই সদ্য প্রতিষ্ঠিত প্রশাসন সম্পূর্ণ অচেনা একটা ভূখণ্ডে লজিস্টিক্স আর অদ্ভুত সব কালচারাল ইস্যুগুলো কিভাবে সামলেছিল, সেটাই এখন আমরা দেখব। আলেকজান্ড্রিয়া জয়ের পর সেনাপতি আমর বিন আস চেয়েছিলেন একটা নৌবাহিনী গঠন করতে, কিন্তু উমরের স্ট্র্যাটেজিক ভিশন ছিল একেবারেই অন্যরকম। তিনি সোজা না করে দিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন মরুভূমির আরবদের সমুদ্রপথের যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই নেই। যেখানে রোমানরা নৌযুদ্ধের রীতিমতো চ্যাম্পিয়ন, সেখানে অযথাই এত বড় রিস্ক নিয়ে রিসোর্সের অপচয় করার কোনো মানেই হয় না। এমনকি লজিস্টিক লাইন যেন ছিঁড়ে না যায়, তাই তিনি আফ্রিকায় আরও ভেতরের দিকে এগোতেও কড়া নিষেধাজ্ঞা দিয়েছিলেন। প্রশাসনিক বুদ্ধিমত্তার আরেকটা চমৎকার উদাহরণ দিই। সেই সময় মিশরে নীল নদ শুকিয়ে গেলে একজন কুমারী মেয়েকে বলি দেওয়ার একটা ভয়ঙ্কর প্রথা চালু ছিল। খলিফা উমার যখন এটা জানলেন, তিনি কোনো জোর জুলুম বা রক্তপাতের পথে গেলেন না, বরং তিনি একটা চিঠি লিখে পাঠালেন, যেটা সরাসরি নদীতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই চিঠিতে লেখা ছিল, যদি নদী নিজের ইচ্ছায় প্রবাহিত হয় তবে যেন থেমে যায়, আর যদি আল্লাহর ইচ্ছায় হয় তবে তিনি যেন তা আবার প্রবাহিত করেন। স্রেফ একটা চিঠি দিয়ে 1000 বছরের পুরনো একটা কুসংস্কার তিনি ভেঙে গুড়িয়ে দিলেন। ট্রুলি আ গেম চেঞ্জার। আর এভাবেই আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, ন্যায় বিচার এবং সম্পূর্ণ জবাবদিহিতা। উমরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মূল ফিলসফিটাই ছিল এটা, যেই হোক না কেন, পজিশন যত বড়ই হোক না কেন, মরাল অ্যাকাউন্টেবিলিটি বা নৈতিক জবাবদিহিতা সবার জন্যই সমান। ভাবলে সত্যি অবাক লাগে, সদ্য জয় করা একটা দেশের একজন সাধারণ মিশরীয় নাগরিক সেনাপতির ছেলের হাতে মার খাওয়ার পর সোজা মদিনায় চলে এসেছিলেন খলিফার কাছে বিচার চাইতে। এই একটা ঘটনাই প্রমাণ করে দেয় সেই সময়ে শাসন ব্যবস্থার উপর সাধারণ মানুষের কতটা ভরসা ছিল। ন্যায় বিচারের কাঠামোটা কতটা শক্তিশালী হলে একজন সাধারণ মানুষ সুদূর মদিনায় গিয়ে খলিফার দরবারে দাঁড়ানোর সাহস পায়। আর এই ঘটনার ক্লাইম্যাক্সটা ছিল আরও পাওয়ারফুল। খলিফা ওমর স্বয়ং সেনাপতি আমর বিন আস আর তার ছেলেকে মদিনায় তলব করলেন। সবার সামনে তিনি ওই মিশরীয় নাগরিকের হাতে লাঠি তুলে দিলেন, সেনাপতির ছেলেকে শাস্তি দেওয়ার জন্য। এখানেই শেষ নয়, তার সেই বিখ্যাত উক্তি, তোমরা কবে থেকে মানুষকে দাস বানাতে শুরু করলে, যখন তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে। দুর্নীতি আর ক্ষমতার অহংকারের বিরুদ্ধে এমন চরম চপেটাঘাত ইতিহাসের পাতায় সত্যি খুব একটা দেখা যায় না। তো আজকের এই আলোচনা গুটিয়ে আনার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। একজন লিডার, যিনি একই সাথে দুর্ধর্ষ সামরিক অভিযান চালাচ্ছেন, আবার অন্যদিকে নৈতিকতার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না, তার আল্টিমেট লেগেসি বা উত্তরাধিকার আসলে কি? মিশর অভিযানের সময় যে সুশৃঙ্খল প্রশাসন আর ন্যায় বিচারের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সেটা নিশ্চিতভাবেই আগামী কয়েক শতাব্দী ধরে গ্লোবাল গভর্নেন্স বা বিশ্ব শাসনের একটা বড় ভিত্তি হিসেবে কাজ করেছে। এর চেয়ে বড় লিডারশিপ মাস্টার ক্লাস আর কী হতে পারে? আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।